আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদি হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। সচিবালয়ে আগুনে উচ্চ পর্যায়ের কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। সরকার গুরুত্বপূর্ণ নথি চাওয়ায় সচিবালয়ে আগুন, বলেছে বিএনপি। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে, মন্তব্য। পূর্বাঞ্চলে প্লট হাতিয়ে নেওয়ার অভিযোগে শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। দীপু সহ কয়েকজনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা। কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের নির্বাচিত ছোট গল্পের ইংরেজি অনুবাদ গ্রন্থ ফ্রিডমস ফ্লেমস প্রকাশ। প্রজন্ম থেকে প্রজন্মে সৃষ্টকর্ম পৌঁছে যাবে আশা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদকে ভূষিত অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া। বিপন্ন মৎস্য সম্পদ ও নদী গবেষণায় বিশেষ অবদান। এবং অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের সংকটে চামড়া শিল্প। জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এ খাতে সমন্বিত উদ্যোগের তাগিদ। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ফ্রান্সে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ওয়ান্স আপন এ টাইম ইন ওয়ারি বটেশ্বরের খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুল হয়ে গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলেন প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। সচিবালয়ে আগুনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে আগামী 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বিকেলে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান জানিয়েছেন, যেহেতু এটা নিরাপত্তার ব্যাপার তাই সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। অগ্নিকাণ্ডের ঘটনায় 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে বলেও জানানো হয়। আজকে একটি জরুরি সভা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে একটি অনেক উচ্চ পর্যায়ের কমিটি কাজ করে 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে। এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। ওনার সাথে থাকবেন সচিব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, পুলিশের আইজিপি, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রধান থাকবেন, সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং 3 জন বিশেষজ্ঞ। সচিবালয়ের 7 নম্বর ভবনের আগুনে 3টি ফ্লোর পুড়ে গেছে কয়েকটি মন্ত্রণালয়ের অনেক নথি। কেন ও কিভাবে আগুন লেগেছে এবং ক্ষতির পরিমাণ জানতে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী ছাড়া গণমাধ্যম সহ অন্য কাউকে আজ সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়নি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বুধবার রাত 1:50 সচিবালয়ের 7 নম্বর ভবনে 6, 7 ও 8 তলায় আগুন লাগে। এই 3টি ফ্লোরে ডাক ও টেলিযোগাযোগ, এলজিআরডি, শ্রম ও কর্মসংস্থান এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের চেষ্টায় সকাল 8:05 আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি আগুন নেভে দুপুর 11:15টার দিকে। আগুনে ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম এবং এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিস কক্ষ প্রায় পুরোটা পুড়ে গেছে অনেক নথিপত্র।
ভবনের পশ্চিম পাশে, মাঝে এবং পূর্ব পাশে আলাদাভাবে 3টি স্থানে পুড়তে দেখা গেছে। ভবনের 8ম তলায় পাওয়া গেছে একটি কুকুরের পুড়ে যাওয়া মৃতদেহ। অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা তা তদন্তের পর জানা যাবে বলে ঘটনাস্থল পরিদর্শন শেষে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হইতে পারে, এটা তো এই জন্য তো অ্যাক্সিডেন্ট বলা হয়। আগুন নেভাতে এসে ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিস কর্মী সোহানুর জামান নয়ন মারা গেছেন। বেলা ছিল, আশা করি ওখানে ভিতরে কেউ ছিল না। আমরা সার্চ করার পরে ফাইনালি বলতে পারবো কোনো হতাহত কেউ হয়েছে কিনা, বাট এখন পর্যন্ত আপনাকে একজন শুধু ফায়ার ফাইটারের কথা আপনাকে বলেছে। ঘটনার পর সচিবালয় ও আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়। সেনা ও পুলিশের পাশাপাশি বাড়তি মোতায়েন করা হয় বিজিবি ও র্যাব। ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগ, এলজিআরডি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আলাদা কমিটি গঠিত হয়। 7 কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে হবে। বিদ্যুৎ না থাকলেও কর্মকর্তা কর্মচারীরা অফিস করেছেন অন্যান্য মন্ত্রণালয়ে। অফিস চলেছে, যদিও 2টা ভবনে বিদ্যুৎ সংযোগ ছিল না। 4 নম্বর ভবনে ঠিকভাবে সবাই অফিস করেছে। কারেন্ট ছিল না। 10টার দিকে ঢুকলাম, 10টার দিকে আমাদের অনুমতি দিল ঢোকার জন্য। আমরা 5 নম্বর গেট হয়ে ঢুকলাম। আমাদের তো তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, আমাদের একটা সেভি ছিল, আল্লাহর রহমতে আমরা ভালোই ছিলাম। কোনো দুর্ঘটনা নাকি কোনো মানব শ্রেষ্ঠ পরিকল্পিত ষড়যন্ত্র, সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে। গত 3রা নভেম্বর সচিবালয়ে নিরাপত্তা বাড়াতে কর্মকর্তা কর্মচারীদের বিকেল 5টার পর থাকতে হলে অনুমতি নেওয়ার নির্দেশ দিয়ে আদেশ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর প্রায় 2 মাস পর আগুনের ঘটনা ঘটল। দেশের অন্যতম কেপিআই এলাকার সচিবালয়ে সন্ধ্যার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কারও থাকার নিয়ম নেই। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এদিকে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন নেভানোর পর ভবনটির নিরাপত্তার দায়িত্ব নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সেখানকার পরিস্থিতি জানাতে ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী লাইলা নওশিন। সরাসরি যাচ্ছি তার কাছে। নওশিন, আপনি রয়েছেন সচিবালয় এলাকায়, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন আপনি? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নিয়ন্ত্রণে রেখেছে আশপাশটা, সচিবালয়ের আশপাশ, এবং এই সন্ধ্যার পরও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের নতুন একটি দল এই মুহূর্তে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে। এবং যেমনটি বলছিলাম যে গতকাল মাঝরাতে বাংলাদেশ সচিবালয়ে যে 7 নম্বর ভবনে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তারপর থেকে কিন্তু সারাদিনই অনেক উৎসুক মানুষ কিন্তু সচিবালয়ের যে গেটের সামনে ভিড় করেছিল এবং বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ রেখেছে। এবং এই সচিবালয়ের যে আমি এই মুহূর্তে যে 2 নম্বর গেটের এখানে আছি, এই গতকাল এর সামনেই কিন্তু 7 নম্বর ভবনটি, এবং এইখানে যে গুরুত্বপূর্ণ 6টি মন্ত্রণালয় রয়েছে। এবং এই গতকাল ফায়ার সার্ভিসের যে বিভিন্ন গাড়িগুলো রয়েছে, অগ্নি নির্বাপন গাড়িগুলো, সেই গাড়িগুলো কিন্তু সবগুলো গেট দিয়ে ঢুকতে পারেনি সচিবালয়ের বিভিন্ন ফটক ছোট থাকার কারণে। এজন্য কিন্তু অনেকেই এসে অনেকে দাবি জানিয়েছে যে সচিবালয়ের প্রধান ফটকগুলো যেন আরও বড় করা হয়, যাতে যে কোনো ধরনের দুর্ঘটনায় সহজে মোকাবেলা করা যায়। কিন্তু যেমনটি আগের খবরে শুনছিলাম যে সরকারি বিভিন্ন উপদেষ্টা তারা যেমন প্রশ্ন রাখছেন যে দুর্ঘটনা নাকি কোনো ধরনের ষড়যন্ত্র, সেই প্রশ্ন রাখছেন। সাধারণ যে উৎসুক মানুষ যারা সচিবালয়ের সামনে আজকে এসেছেন সারাদিন, তারাও কিন্তু প্রশ্ন রেখেছে যে গুরুত্বপূর্ণ একটি জায়গায় এভাবে কেন ছুটির দিনের, আপনি জানেন যে বড়দিনের ছুটি ছিল গতকাল, সেই রাতে কেন এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, সেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনেও নানা ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। এবং যেমনটি শুনছিলাম আগের প্রতিবেদনে যে তদন্ত কমিটি গঠন হয়েছে, তদন্ত কমিটির বৈঠকও হয়েছে আজকে সচিবালয়ে, এবং আগামীকাল 10টায় সচিবালয়ে তদন্ত কমিটির তারা বৈঠক করবে, এমনটি আমরা এখান থেকে শুনেছি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নজরদারিতেই সচিবালয়ে ঘিরে রেখেছে। এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু অন্য সময় যে গণমাধ্যম কর্মীরা সচিবালয়ে ঢুকতে পারতো, আজকে কিন্তু পুরোপুরি নিষেধ ছিল গণমাধ্যম কর্মী সচিবালয়ের ভিতরে ঢুকতে। অর্থাৎ আজকে কোনো ধরনের সাংবাদিক, গণমাধ্যম কর্মী কিন্তু সচিবালয়ের ভিতরে ঢুকতে পারেনি। মেহেদি। নওশিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম সহকর্মী লাইলা নওশিনের সাথে, জানাচ্ছিলেন সচিবালয় এলাকায় এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সচিবালয়ে পানির পাইপ নিয়ে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় নিহত ফায়ার সার্ভিস কর্মী মোহাম্মদ সোহানুর জামান নয়নের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার ছড়ান আটপনিয়া গ্রামে শোকের মাতম চলছে। পরিবারের সদস্য, এলাকাবাসী ঘাতক
কাভার্ড ভ্যান চালকের শাস্তির দাবি জানিয়েছেন। নয়নের মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলাকেও দায়ী করেছেন পরিবারের সদস্যরা। আয় কর্ম করার ছেলে তো একটাই, আর তো আর কর্ম করার ইয়ে নেই। তার উপর অনেক আশা ভরসা ছিল আমার। হ্যাঁ, তো এখন তো আমার তো এই আর যে গাড়ি মারা গেছে গাড়ি ধাক্কা দিয়ে, তার সুবিচার আমি চাই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। বিএনপিকে ভাঙার জন্য অন্তর্বর্তী সরকারের ভেতরের প্রচেষ্টা চলছে কিনা তা নিয়ে জনগণের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নিজের অক্ষমতা ঢাকতে কেউ কেউ বিএনপির সমালোচনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আক্তার হোসেন জানাচ্ছেন বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের সংগঠন রুনেসা আয়োজিত রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ শীর্ষক আলোচনায় অংশ নেন সাবেক ছাত্রনেতারা। সভায় বিএনপি নেতা রুহুল কবির রিজভী মন্তব্য করেন, সরকার গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পর সচিবালয়ে আগুন লাগার ঘটনা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এখন আমরা আবার শুনছি যে গোয়েন্দা সংস্থার লোকরা নাকি একটি রাজনৈতিক দল গঠনের জন্য কাউকে সমর্থন দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা কাজ করছে। এই ঘটনা কিন্তু এদেশের মানুষ মেনে নেবে না। এর জন্য তো এত আত্মদান মানুষ যেটি করেছে তারা তো করতো না। অন্তর্বর্তী সরকারকে সমকক্ষ ও প্রতিপক্ষ মনে করে না বিএনপি, এমন দাবি করে সমালোচনাকারীদের প্রতি সতর্ক থাকতে বলেন নজরুল ইসলাম খান। তারা কি প্রতিপক্ষ আমাদের? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য না। আমরা রাজনীতি করি, তারা তো রাজনীতি করে না, কাজে তারা আমার প্রতিপক্ষ হবে কেন? যার সামর্থ্য কম সে নিজের অক্ষমতা ঢাকার জন্য সমালোচনাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে। আপনার এটা খারাপ, আপনি এটা করেন না, আপনি এটা খারাপ, ভাই আপনি কি করছেন? এ সময় বাংলাদেশ নিয়ে অতিরঞ্জিত প্রচারণায় ভারতের সমালোচনা করেন বিএনপি নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাঞ্চলে সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করিয়ে নেওয়ার অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা সহ শেখ পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। অবৈধ সম্পদ ও অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে। রুকসানা আমিনের রিপোর্ট। রাজধানীর পূর্বাঞ্চলে রাজুকের বরাদ্দকৃত ৬০ কাঠা জমির ৬টি প্লট নিজ নামে নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ, ছোট বোন শেখ রেহানা, তার ছেলে রেদওয়ান সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী সহ শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। বিকেলে ব্রিফিংয়ে অনুসন্ধানের বিষয়ে কথা বলেন দুদক মহাপরিচালক। ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজশে নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনের ১০ কাঠা করে মোট ৬০ কাঠা ৬টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ৬,০০০ কোটি টাকার অবৈধ সম্পদ সহ অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তার স্ত্রী ডক্টর সীমা হামিদ ও ছেলে জারিফের বিরুদ্ধে আলাদা ৩টি মামলা করেছে দুদক। নিজ নামে ৯৮টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন এবং সন্দেহজনক লেনদেনের মাধ্যমে ৬,৯৪,৩৩,৯১২ টাকা মূল্যের স্থাবর সম্পদ অর্জন আজকে এই মামলাটি রুজু করা হয়েছে। মুক্তিযোদ্ধার সন্তান দেখিয়ে অসৎ উদ্দেশ্যে প্রতারণা ও জালিয়াতি করে প্রশাসনের ক্যাডারের চাকরির অপরাধে নওগাঁ আত্রাই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর সাবেক কমিশনার জহুরুল হকের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে কমিশন। রুকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নির্মমভাবে
নির্মোহভাবে তদন্ত কাজ পরিচালনা করতে চায় এ ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ কমিশন। বিজিবি সদর দপ্তরে প্রথম বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান এ কথা জানিয়ে বলেন, পিলখানা হত্যাকাণ্ডে জড়িত হিসেবে কোনো দেশকে এখনও চিহ্নিত করা হয়নি। তিনি বলেন, যারা দেশ ছেড়েছেন তাদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে, প্রয়োজনে দেশের বাইরে প্রতিনিধিও পাঠানো হবে। সরকার নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশা প্রকাশ করেন কমিশন চেয়ারম্যান। আমরা পুরো দেশকে আইডেন্টিফাই করতে চাই না, আমরা নিরপেক্ষভাবে নির্ভরভাবে আমরা অগ্রসর হতে চাই। যেহেতু দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, তার একটা পার্ট হলো যে আমাদের দেশে অনেকেই হয়তো এই কমিশনের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। এইসব ব্যক্তি 5 আগস্ট যে বিপ্লব হলো, সেই বিপ্লবের পরে দেশ থেকে তারা চলে গেছেন। আমরা জানি এতটুকু যে দেশে নাই, আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে যদি এক্সট্রাক্ট করা সম্ভব না হয়, তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদেরকে টেস্টিফাই করার জন্য, তাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচার পালিয়ে গেলেও দেশ ও সমাজকে অস্থির করার জন্য বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তাদের সব চক্রান্ত ব্যর্থ হয়েছে এবং আগামীতেও হবে। মন্তব্য করে খুলনার ডুবুরিয়ায় পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, যারা টানা 15.5 বছর শাসন করেছেন তারা দেশের মানুষের হাতে কাজ তুলে দেওয়ার পরিবর্তে তাদের রিজিক তুলে নিয়েছেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার, সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক এবং অন্যরা। এই সমাজকে দেশকে অস্থির করার জন্য বিভিন্ন কাণ্ড বিভিন্ন সময় ঘটিয়ে চলছে। আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ ঐক্যবদ্ধ, আমাদের জাতীয় ঐক্যবদ্ধ, আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন। মহান আল্লাহর উপর ভরসা করে ঐক্যবদ্ধ জাতি ইতিমধ্যে সকল চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে। আগামীতেও যত চক্রান্ত হবে সব ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। বরেণ্য কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের লেখা 4টি ছোট গল্প নিয়ে ইংরেজি ভাষায় প্রকাশ করা হয়েছে ফ্রিডমস ফ্লেমস। এরাজ আহমেদের করা অনুবাদ গ্রন্থটিতে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশিষ্টজনেরা বলেন, এ ধরনের বইয়ের মাধ্যমে রাবেয়া খাতুন পৌঁছে যাবেন প্রজন্ম থেকে প্রজন্মে। সুলতানা হিমুর রিপোর্ট। বাংলাদেশের সাহিত্য জগতে অনন্য এক নাম রাবেয়া খাতুন, যার সাহিত্যকর্মের বড় অংশ জুড়ে রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। তারই লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক 4টি ছোট গল্প নিয়ে ইংরেজি ভাষায় প্রকাশ পেল বই ফ্রিডমস ফ্লেমস। এরাজ আহমেদের করা অনুবাদে বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান অনুপ্রকাশ। চ্যানেল আই কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্টজনেরা। রাবেয়া খাতুনের সাহিত্য ও জীবন দর্শন নিয়ে আলোচনা করেন অতিথিরা। মুক্তিযুদ্ধের কিছু বিশদ কাজ আছে ওনার মধ্যে, শহর, গ্রাম, মানুষের জীবন, মনস্তাত্ত্বিক জায়গাগুলো খুব ইন্টারেস্টিং। রাবেয়া খাতুনের মতো যারা বাংলা সাহিত্যকে যারা অলঙ্কৃত করেছেন, তাদের লেখাগুলোর বিশ্বায়ন ঘটবে সব অনুবাদের মাধ্যমে। আয়োজনে রাবেয়া খাতুনের পরিবারের সদস্যরা বলেন, মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করলেও মুক্তিযুদ্ধের সময়কে গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন রাবেয়া খাতুন। আমার লেখা যেগুলো আছে তার মধ্যে যদি বেশিরভাগ লেখাই যদি ইংরেজিতে অনুবাদ করা হয় তাহলে কি হবে? এই প্রজন্মের ছেলে মেয়েদের কথা বলছি, তারা আমার মার বইগুলো পড়ে তার সম্পর্কে জানতে পারবে। আজকে কিন্তু অনেক ব্যাপারে কিন্তু বিতর্ক সৃষ্টি হচ্ছে, সেই বিতর্ক থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবো যখনই আমরা এই বইগুলো নিয়ে আলোচনা করব, ওনার লেখা নিয়ে আলোচনা করব, এবং তখনই কিন্তু ইতিহাসটাও কিন্তু বেরিয়ে আসবে। রাবেয়া খাতুনের সাহিত্যকর্ম নিয়ে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন আয়োজকরা। এখানেও অনেক। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। বিপন্ন মৎস্য সম্পদ, নদী গবেষণা এবং সংরক্ষণে বিশেষ অবদান রাখায় এবছর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2023-এ ভূষিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া। পুরস্কার প্রদান অনুষ্ঠানে জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে গবেষণার পাশাপাশি গণমাধ্যমের আরও জোরালো ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একই সাথে বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা। আলিমাল রাজির রিপোর্ট। নিরলস কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া।
এক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এবার প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2023 পেয়েছেন তিনি। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে তুলে দেওয়া হয় সম্মাননা চেক। নদী যদি সংরক্ষণ করতে হয় তাহলে আমার দরকার রিভার বেসড এবং নদীভিত্তিক এবং নদীর প্রতি রেসপন্সিবল ম্যান পাওয়ার তৈরি করা। এই ম্যান পাওয়ার তৈরি করার একমাত্র জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের যদি শিক্ষার্থীদেরকে যদি আমরা নদী গবেষণার প্রতি সম্পৃক্ত করতে না পারি, পরিবেশ গবেষণার প্রতি সম্পৃক্ত করতে না পারি, তাহলে আমরা বাংলাদেশকে সাস্টেইন করতে পারবো না। এক যুগেরও বেশি সময় ধরে দেশের পরিবেশ সংরক্ষণে কাজ করার পাশাপাশি এ খাতের বিশিষ্টজনদের সম্মানিত করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। প্রকৃতি জীবন ফাউন্ডেশন নানা কর্মকাণ্ড করে যাচ্ছে। আমাদের নতুন সংযোজন প্রকৃতি জীবন মিউজিক ক্লাব, যেটা আমরা শুরু করেছি বাংলাদেশের হারিয়ে যাওয়া যেই গান অথবা নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড যেগুলো হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে, সেগুলোকে ফিরিয়ে আনা এবং সেগুলোকে তুলে ধরা, যার ব্র্যান্ড নেম হয়েছে পিওজে মিউজিক। প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক দুর্যোগ দুটোই হয়েছে আমাদের এই 53 বছরে। আমরা এখনও আমাদের প্রকৃতি পরিবেশকে যেখানে রাখার কথা ছিল, আমাদের বাংলাদেশটা যেখানে আসার কথা ছিল, সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছতে পারিনি। আমরা যেন একটা ভালো বাংলাদেশ গড়তে পারি এবং বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই চেষ্টা যেন আমাদের সবার থাকে। পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আইয়ের ভূমিকার প্রশংসা করেন অতিথিরা। Mukid Majumdar Babu, your work is so impressive. I really enjoyed watching your video and seeing how you actually promote conservation through so many ways, including learning from the experiences of other countries who are doing the work well. জাতীয় প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে নানা সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেন নীতি নির্ধারকরা। হালদাতে ডলফিনের কী কী থ্রেট আছে এবং সেটি কিভাবে সংরক্ষণ করা যায়, এই কার্যক্রমের অংশ হিসাবে একজন প্রকৃতিপ্রেমিক হিসাবে, একজন হালদার গবেষক হিসাবে, একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিওলজির সম্মানিত প্রফেসর হিসাবে মঞ্জুল কিবরিয়াকে আমরা সহযোদ্ধা হিসাবে পেয়েছিলাম। পানি দূষণ থেকে শুরু করে সব বিষয় নিয়ে আমরা কিন্তু কনসার্ন থাকি, কিন্তু এই কনসার্নের জায়গাটিতে পোশাকের যে দায়িত্ব আছে তার সাথে যদি সচেতনতার জায়গাটি একটু উন্নত হয়, অর্থাৎ আমরা যদি আরেকটু সচেতন হই এবং সেই সচেতনতার বার্তাটি যদি এই ধরনের কার্যক্রমের মাধ্যমে যদি পৌঁছে যায়, তাহলে কিন্তু এর গুরুত্ব এবং মাত্রা অনেকাংশে বেড়ে যায়। মুকিত মজুমদার ভাইয়ের সম্পর্কে দুই একটা কথা বলি। ওনার যে কাজটা সেটাও খুব ফোকাসড। উনি বন্যপ্রাণী, প্রকৃতি, পরিবেশ এগুলোর বিভিন্ন বিষয় চুম্বকভাবে তুলে এনে মানুষের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করেন। আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা তাদের কাছে মানুষ খুন এগুলো যত গুরুত্ব পায়, নদী খুন, বন্যপ্রাণী খুন এগুলো অত গুরুত্ব পায় না। আগে মেগা প্রকল্প নিয়ে কথা বলবো, আগে বড় বড় ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো, তারপরে এতটুকুর একটা সবুজের কথা বলবো বা একটা বন্যপ্রাণীর কথা বলবো বা আমাদের আশেপাশের কুকুর আর বেড়ালের কথা বলবো। প্রকৃতি ও জীবনের কাজটা আসলে ওই ধারণার থেকে আমাদেরকে সরিয়ে এনেছে। এর আগে মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন অতিথিরা। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। দেশের অন্যতম সম্ভাবনাময় রপ্তানিমুখী খাত চামড়া শিল্প। মানসম্মত কাঁচামাল এবং আমদানিকারকদের বিপুল আগ্রহের বিপরীতে অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের সংকটে এই খাত। পরিবেশ বান্ধব প্রযুক্তি, স্বাস্থ্যকর কর্মপরিবেশ এবং সমন্বিত উদ্যোগে চামড়া খাত এগিয়ে যাওয়ার পাশাপাশি বয়ে আনবে জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধি। আফরোজা হাসির রিপোর্টে বিস্তারিত। উন্নত কাঁচামাল আর বিপুল সম্ভাবনা থাকলেও অব্যবস্থাপনা ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে অন্যতম সংকটজনক খাত চামড়া শিল্প।
সনাতন পদ্ধতি, অস্বাস্থ্যকর পরিবেশ আর যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে প্রাণ প্রকৃতি ধ্বংসের পাশাপাশি ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। এই খাতের অগ্রযাত্রা নিশ্চিতে দরকার চামড়া শিল্পের সামাজিক ও পরিবেশগত মান উন্নয়ন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে টেকসই চামড়া খাত বিনির্মাণে কাজ করছে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। পরিবেশ দূষণ রোধ করার উপায়, চ্যালেঞ্জ ও কর্মকৌশলের মাধ্যমে পরিবেশগত মানদণ্ড এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। লক্ষ্যমাত্রা অর্জনে যুক্ত করা হচ্ছে মালিক শ্রমিক সহ সকল অংশীজনদের। বাংলাদেশে পরিবেশ বান্ধব ও লাভজনক চামড়া খাত বিনির্মাণে প্রকল্প পরিচালনা করছে ইউরোপীয় ইউনিয়ন, সলিডার সুইস, ওশি ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ ৮টি সংগঠন। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, চামড়া শিল্পের পরিবেশগত প্রভাব এবং অধিকার নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এই সাথে সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরো যা থাকছে। গাজায় উদ্বাস্তু শিবির সাংবাদিক নিহত, তেল আবিবের নতুন শর্তে যুদ্ধবিরতি চুক্তি বিলম্বিত হচ্ছে, হামাসের অভিযোগ। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। রাষ্ট্রীয় জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে তাকে গ্রেফতারের জন্য তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ করিম। বুধবার রাতে কাকরাইলের বাসা থেকে বলরাম পোদ্দারকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ। পরে আদালতে নেওয়া হলে রমনা থানাধীন এলাকার সাকিব নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টা মামলায় বলরাম পোদ্দারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গাজায় নুসাইরাত উদ্বাস্তু শিবিরে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় 5 সাংবাদিক নিহত হয়েছেন। তাদের সবাই স্যাটেলাইট চ্যানেল আল কুদস টুডেতে কাজ করতেন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস IFJ এর তথ্য অনুযায়ী গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলি হামলায় 55 সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া উত্তর গাজায় আবাসিক ভবনে বোমা হামলায় 5 ফিলিস্তিনি নিহত এবং 30 জন নিখোঁজ হয়েছে। দক্ষিণ গাজায় একটি তাঁবুতে আশ্রয় নেওয়া 3 শিশু প্রচণ্ড ঠান্ডায় মারা গেছে। এদিকে ইসরায়েল নতুন শর্ত দেওয়ায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ করেছেন হামাস প্রতিনিধিরা। ওদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে পাল্টা অভিযোগ করেছে যুদ্ধবিরতিতে হামাস নতুন বাধা সৃষ্টি করছে। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া আই স্ক্রিনে প্রদর্শন হচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স প্রযোজিত চলচ্চিত্র শরতের জবাব। 12 ডিসেম্বর বিকেলে 3টা থেকে আই স্ক্রিনে দর্শক উপভোগ করছেন কুসুম শিকদার পরিচালিত প্রথম এই চলচ্চিত্র। নিজের লেখা বই অজাগতিক ছায়া থেকে শরতের জবা গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প উঠে এসেছে এই চলচ্চিত্রে। কুসুম শিকদার ছাড়াও বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াস রোহান, নিদ্রা দে, নেহা, নরেশ ভুইয়া, শহীদুল আলম সাচ্চু এবং অন্যরা। নিটল টাটা বিশেষ সংবাদ। ফ্রান্সের ক্লেরমন ফেরান আন্তর্জাতিক চলচ্চিত্র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা ওয়ান্স আপন এ টাইম ইন উয়ারি বটেশ্বর নির্বাচিত হয়েছে। রাজীব রাফি পরিচালিত এই সিনেমাটি উৎসবের প্রতিযোগিতা বিভাগে চূড়ান্ত হয়। আগামী 31শে জানুয়ারি থেকে শুরু হওয়া স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্র উৎসব চলবে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত। ওয়ান্স আপন এ টাইম ইন ওয়ারি বটেশ্বর সিনেমাটি পুরো ড্রোন ক্যামেরা ব্যবহার করে নরসিংদীর আদি ওয়ারি বটেশ্বর এলাকায় দৃশ্য ধারণ করা হয়েছে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
সপ্তাহের শেষ কার্য দিবসে আজ বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক বেড়েছে, একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ, তবে লেনদেন ৩০০ কোটি টাকা ছাড়াতে পারেনি। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে, তবে অল্প সময়ের ব্যবধানে দাম কমার তালিকায় চলে যায় বেশিরভাগ প্রতিষ্ঠান। প্রথম ৩ ঘন্টা লেনদেনের পর দাম কমার তালিকা থেকে একের পর এক প্রতিষ্ঠানের দাম বাড়ার তালিকায় চলে আসে। শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকায় দাম বাড়ার তালিকা যেমন বড় হয়েছে, সবকয়টি মূল্য সূচকও বেড়ে দিনের লেনদেন শেষ হয়েছে। সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরও যা থাকছে। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে জানাবো খেলার খবর। বিপিএল সিজন 11কে সামনে রেখে অফিসিয়াল অনুশীলন শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিদেশি ও তারকা ক্রিকেটারদের একাংশ ছাড়াই মিরপুরে হোম অফ ক্রিকেটে অনুশীলন সেরেছে ঢাকা ক্যাপিটালস ও চিটাগং কিংসের। লিটন দাস সহ অফ ফর্মে থাকা ক্রিকেটাররা বিপিএল দিয়ে ফর্মে ফিরবে প্রত্যাশা ঢাকার হেড কোচ খালেদ মাহমুদ সুজনের। আরও জানাচ্ছেন আদিল আহমেদ খান। বড়দিনের ছুটির পরদিনই আনুষ্ঠানিক অনুশীলনে বিপিএলের অন্যতম শক্তিশালী দল ঢাকা ক্যাপিটালস। নামের পাশাপাশি তারকায় ঠাসা দলটিতে প্রথম দিনে মুস্তাফিজকে দেখা গেলেও ছিলেন না বিদেশি ক্রিকেটার সহ তারকা লিটন দাস ও মুকিদুল মুগ্ধর মতো তরুণ ক্রিকেটাররা। ভালো উইকেটের প্রত্যাশার পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটাররা এই আসর দিয়ে ফর্মে ফিরবেন প্রত্যাশা ঢাকার হেড কোচের। বিপিএলের ফার্স্ট ডেটা কোনো সময় খুব ভালো হয় না, যে প্লেয়াররা ফরেন প্লেয়াররা আসে না, লোকাল প্লেয়াররা অনেকে রেস্টে থাকে, যেহেতু মাত্র একটা টুর্নামেন্ট শেষ হলো। ডেফিনেটলি ওদের একটা ব্রেক দরকার। ফাস্ট বোলার যারা আছে বা যারা ন্যাশনাল প্লেয়ার ছিল তারাও ওয়েস্ট ইন্ডিজ থেকে লম্বা ট্যুর করে আসছে, দেন ইন দ্য ব্রেক। টি-20 উইকেট যেরকম হয় সেভাবে প্রত্যাশা থাকবে। আশা করি যে কিউরেটাররা সেইভাবেই বানাবেন। দে উইল অবশ্যই সবসময় তারা ট্রাই করেন ভালো দিতে। তো লিটন ইজ আ ক্লাস প্লেয়ার, ঘুরে দাঁড়ানোর সেই রকম প্লেয়ার যে একাই ম্যাচ জিতাতে পারে। তাই বিলিভ ওর গুড টাইমসগুলো আমাদের সাথে এবার হবে। নতুন বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় নতুন আঙ্গিকে শুরু হচ্ছে বিপিএল। তবে রাজনৈতিক ইস্যুতে সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডার আসরে খেলতে না পারায় হতাশ খালেদ মাহমুদ সুজন। ওর এত লম্বা ক্যারিয়ারের সাথে 7টা মাস আমরা করতে পারলাম না। সাকিব বাংলাদেশকে এত কিছু দিয়েছে, তো সেখানে যদি আমরা একটু বিচক্ষণতা বুদ্ধি দিতাম, আমার মনে হয় যে দেশের একটা প্লেয়ারও দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টটা খেলতে পারবে না। ডেফিনেটলি প্লেয়াররাও অনেক হতাশ আমার মনে হয়। দুপুরের পর একাডেমি মাঠে অনুশীলন করেছে চিটাগং কিংসও। বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটির দলেও ছিল না ফরেনার ও দেশীয় ক্রিকেটারদের আধিক্য। 30শে ডিসেম্বর ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের বিপিএলের। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। সচিবালয়ে আগুনে উচ্চ পর্যায়ের কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। সরকার গুরুত্বপূর্ণ নথি চাওয়ায় সচিবালয়ে আগুন, বলেছে বিএনপি। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে, মন্তব্য। পূর্বাচলে প্লট হাতিয়ে নেওয়ার অভিযোগে শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। বিপু সহ কয়েকজনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা। কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের নির্বাচিত ছোট গল্পের ইংরেজি অনুবাদ গ্রন্থ ফ্রিডমস ফ্লেমস প্রকাশ। প্রজন্ম থেকে প্রজন্মে সৃষ্ট কর্ম পৌঁছে যাবে, আশা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদকে ভূষিত অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া। বিপন্ন মৎস্য সম্পদ ও নদী গবেষণায় বিশেষ অবদান। এবং অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের সংকটে চামড়া শিল্প, জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এ খাতে সমন্বিত উদ্যোগের তাগিদ। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।